সাবটেল আর্টের আজকের পর্বে আমরা দেখব টেন্ডারার ডেটাবেসের মাধ্যমে কিভাবে ম্যানুয়াল কাজের ওয়ার্ক সার্টিফিকেট এবং পেমেন্ট সার্টিফিকেট ভেরিফিকেশন করতে হয়। তো আমরা প্রথমেই আমাদের আইডিতে লগ ইন করি। এটা হচ্ছে ঠিকাদারের আইডির ল্যান্ডিং পেজ এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে টেন্ডারার ডেটাবেস মডিউলের মাধ্যমে ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট এবং পেমেন্ট সার্টিফিকেট ভেরিফিকেশনের লাস্ট ডেট হচ্ছে 30 সেপ্টেম্বর 2022, অর্থাৎ এর মধ্যে আমাদের এগুলো ভেরিফিকেশন করতে হবে। তো আমরা এখন সেই লক্ষ্যে আমাদের ম্যানুয়াল কাজগুলা ভেরিফিকেশন করব। তো এজন্য আমরা এখানে দেখতে পাচ্ছেন যে টেন্ডারার ডেটাবেস অপশনে ক্লিক করব। টেন্ডারার ডেটাবেস থেকে এখানে আমরা অনেকগুলা ট্যাবের মধ্যে এক্সপেরিয়েন্স ও ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং পেমেন্ট এই দুটার আবার ম্যানুয়াল অংশ আছে, আমরা এখান থেকে কাজগুলা করব। তো এখানে প্রথমে বলে রাখি বা সবার মনে রাখা ভালো বা দরকার যে ওয়ার্ক এক্সপেরিয়েন্স এবং পেমেন্ট এক্সপেরিয়েন্স এই দুইটা ভেরিফিকেশনের ক্ষেত্রে পেমেন্ট এক্সপেরিয়েন্সটা অবশ্যই আগে ভেরিফিকেশন করতে হবে, আগে ইনপুট দিতে হবে। কারণ হচ্ছে পেমেন্ট থেকে ইনপুট অটোমেটিক আমার ওয়ার্ক এক্সপেরিয়েন্সের সময় পেমেন্ট ইনফরমেশনগুলো চলে আসবে। তো এজন্যই আমরা আমাদের এই নির্দিষ্ট কাজের জন্য আমরা হচ্ছে পেমেন্ট অর্থাৎ আমাদের পেমেন্ট এক্সপেরিয়েন্সটা আগে ভেরিফিকেশন করব। তো সেই লক্ষ্যে আমরা এই পেমেন্ট ট্যাব থেকে ম্যানুয়াল অংশে ক্লিক করলাম। ক্লিক করার পরে প্রথমে আমাদের আসবে হচ্ছে কোম্পানি ডিটেইলস, আমাদের কোম্পানির নাম, ঠিকানা। যখন আমরা ইজিপির কোনো অ্যাকাউন্ট করি সেই ক্ষেত্রে আসলে এই ইনফরমেশনগুলো দেওয়া হয়। এখন এই অ্যাড পেমেন্ট সার্টিফিকেট ফর ম্যানুয়াল কন্ট্রাক্ট এই ক্ষেত্রে কন্ট্যাক্ট ইনফরমেশন এবং পেমেন্ট ইনফরমেশন দিতে হবে। কন্ট্যাক্ট ইনফরমেশনটা পেমেন্ট ইনফরমেশন এবং ওয়ার্ক এক্সপেরিয়েন্স ইনফরমেশনের জন্য হুবহু সেম থাকবে, জাস্ট পেমেন্ট ইনফরমেশনগুলো আলাদা হবে। তো আমরা প্রথমে এই কন্ট্যাক্ট ইনফরমেশনটা পূরণ করব। কন্ট্যাক্ট ইনফরমেশন পূরণ করার জন্য আমাদের প্রথম অংশ হচ্ছে অর্গানাইজেশন নেম। ইজিবির ক্ষেত্রে আমাদের এই প্রথম ট্যাবটা ছিল হচ্ছে টেন্ডার আইডি, যেখানে টেন্ডার আইডি দিয়ে সার্চ দিলেই আমরা যাবতীয় ইনফরমেশন গুলা চলে আসতো। তো এখন আমাদের এখানে আছে হচ্ছে অর্গানাইজেশন নেম। দেখেন এখানে কিন্তু ক্লিক করার কোনো অপশন নাই, কিন্তু এই জায়গাতে আপনারা খেয়াল করেন এই অংশটা যেখানে একটা অর্গানোগ্রামের লাইন ডায়াগ্রাম দেওয়া আছে, তার মানে এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে। এজন্য আমি অর্গানোগ্রামে ক্লিক করলাম। ক্লিক করার ফলে আমার একটা নতুন ট্যাব ওপেন হলো, যেখানে বাংলাদেশের বিভিন্ন মন্ত্রণালয়ের নামগুলা দেওয়া আছে। তো এখন এখান থেকে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি যে কাজটি করেছি সেটা কোন মন্ত্রণালয়ের অধীনে। তাহলে আমরা ধরলাম যে এখানে লাস্ট দেখেন মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সেস, পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে আমরা এই কাজটি করেছি। তো সেক্ষেত্রে আমরা এই প্লাস চিহ্নে ক্লিক করব। প্লাস চিহ্নে ক্লিক করার পরে মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্স অর্থাৎ পানি সম্পদ মন্ত্রণালয়ের আন্ডারে যতগুলা সংস্থা আছে সবগুলার নাম আমরা এখানে দেখতে পাবো। যেমন যদি এলজিডি সিলেক্ট করেন বা যদি গণপূর্ত সিলেক্ট করেন বা যদি হেলথ মন্ত্রণালয় সিলেক্ট করেন তাহলেও এরকম দেখা যাবে। তো আমরা এখান থেকে আমাদের কাঙ্ক্ষিত সংস্থাটি চুজ করব। তাহলে আমরা ধরলাম যে আমরা বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডে এই কাজটি করেছি। প্রকিউরমেন্ট টাইপ, প্রকিউরমেন্ট টাইপ বলতে বোঝায় যে সেটা আসলে জাতীয় নাকি আন্তর্জাতিক। এই বিষয়টা ড্রপ ডাউন মেনুতে সিলেক্ট করতে হবে। তাহলে ড্রপ ডাউন মেনুতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি যে এনসিটি নাকি আইসিটি। তাহলে আমরা এটা হচ্ছে এনসিটিতে ক্লিক করে দিলাম, কারণ এটা আমরা ধরে নিলাম যে জাতীয় কাজ। এরপরে প্রকিউরমেন্ট মেথড, প্রকিউরমেন্ট মেথড বলতে বোঝাবে হচ্ছে আমার এটা এলটিএম, ওটিএম, ডিপিএম, আরএফকিউ, ইউনিট রেট বা আরএফকিউ লামসাম এরকম কিছু। দেখেন এটা হাইড, এটা কিন্তু আসে না। তো যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই বা উদ্বিগ্নের কিছু নেই। এখন আমরা এটা একটু পরে করি। দেখেন প্রকিউরমেন্ট নেচার, প্রকিউরমেন্ট নেচার বলতে বোঝায় যে এটা আসলে গুডস, ওয়ার্কস নাকি সার্ভিসেস। তো আমরা এই ড্রপ ডাউন মেনু থেকে সিলেক্ট করব। আমরা ধরে নিলাম যে আমরা এখান থেকে ওয়ার্কস করেছি। এইবার যখনই আমি প্রকিউরমেন্ট নেচারটা সিলেক্ট করে দিলাম তখন দেখেন যে আমার হচ্ছে প্রকিউরমেন্ট মেথড কিন্তু অটোমেটিক এখন ক্লিকেবল লিংক, যেখানে ক্লিক করলে একটা ড্রপ ডাউন মেনু আমরা পাবো। তো এই ড্রপ ডাউন মেনুর অংশে আমরা এখন সিলেক্ট করব। তো এখানে ওটিএম, এলটিএম আমরা ধরে নিলাম যে আরএফকিউ এল, তার মানে আরএফকিউ লামসাম মেথডে আমরা কাজটি করেছি। এরপরে এখানে আছে হচ্ছে আমাদের প্যাকেজ নেম। প্যাকেজ নেম বলতে বোঝাবে হচ্ছে আমাদের কাজের নেম।
তাইলে কাজের নেম আমরা দিলাম হচ্ছে সাপ্লাই অফ কম্পিউটার। তাহলে একটি অফিসে আমরা হচ্ছে 5টি বা আমরা হচ্ছে কম্পিউটার সাপ্লাইয়ের কাজ করেছি। সাপ্লাই অফ, এখানে যদি আমরা স্পেসিফিক ভাবে বলে দিই যে 5 নোস কম্পিউটারস, তার মানে আমরা এখানে 5টা কম্পিউটার সাপ্লাইয়ের কাজটি আমরা করেছি আরএফকিউ এ। আর এখানে হচ্ছে কন্ট্রাক্ট নেম। কন্ট্রাক্ট নেম বলতে বোঝাবে আমরা যখন কন্ট্রাক্ট এগ্রিমেন্ট করি বা ওয়ার্ক অর্ডার দেওয়া হয় তখন যে নাম্বার দেওয়া হয় সেটা। তাহলে আমরা এই নাম্বারটা আমাদের মতো করে দিলাম যে C20/678, তারপরে সেমিকোলন দিয়ে ডেটের ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে যে এটি 20/5/2021। 20/5/2021 আমাদের এই কন্ট্রাক্টটা করা হয়েছিল। নোয়া ইস্যু ডেট, নোয়া ইস্যু ডেট আমরা এখান থেকে সিলেক্ট করব এর আগের ডেটটি। তাহলে নোয়া ইস্যু ডেট আমরা ধরে নিলাম যে 2021 সালের মে মাসের 2 তারিখে আমাদের এটা নোয়া দেওয়া হয়েছিল। কমেন্সমেন্ট ডেট, কত তারিখে আমরা কাজটি শুরু করেছি। তাইলে আমরা এখান থেকে দিব যে হচ্ছে কাজটি আমরা শুরু করেছি 2021 সালের জুন মাসের 1 তারিখে। কন্ট্রাক্ট স্টার্ট ডেট, কন্ট্রাক্ট স্টার্ট ডেট এবং কমেন্সমেন্ট ডেট। কন্ট্রাক্ট স্টার্ট আমার কত তারিখে শুরু হওয়ার কথা এবং কমেন্সমেন্ট আমার কত তারিখে শুরু করেছি। তার মানে কমেন্সমেন্ট ডেটটি অবশ্যই কন্ট্রাক্ট স্টার্ট ডেটের পরে গিয়ে হবে। তাহলে যেহেতু আমার 2 মেতে আমরা নোয়া পেয়েছি এবং আমরা দিলাম হচ্ছে কন্ট্রাক্ট স্টার্ট ডেট 2021 সালের মে মাসের 27 তারিখ। কমেন্সমেন্ট ডেটটা অবশ্যই কন্ট্রাক্ট স্টার্ট ডেটের পরের ডেট হতে হবে। রিভাইজড কন্ট্রাক্ট অ্যামাউন্ট, রিভাইজড কন্ট্রাক্ট অ্যামাউন্টের ক্ষেত্রে আমরা এখানে কিছুই দিব না, 0.00 দিয়ে রাখবো, কারণ রিভাইজড ভাবে কোনো আমাদের কন্ট্রাক্ট হয়নি। আচ্ছা, এবার আমরা অ্যাকাউন্ট নেমের কাছে পরে আসি। তাহলে এখানে হচ্ছে আমাদের যে কন্ট্রাক্ট আছে, তাহলে প্যাকেজ নাম্বার এখন বিভিন্ন দপ্তর সংস্থা বিভিন্নভাবে প্রকাশ করে। তো আপনাদের পেমেন্ট সার্টিফিকেট বা ওয়ার্ক সার্টিফিকেটে যেটা আছে সেটাই আপনারা এখানে ইউজ করবেন। তাহলে এই অংশটা আমরা এখানে লিখব হচ্ছে আরএফকিউ কম্পিউটারস 01, এটা হচ্ছে নাম্বার, আর দিলাম হচ্ছে 2020 থেকে 2021 এই অর্থ বছরে। এটা আমরা এখানে আমাদের প্যাকেজ নেম হিসেবে ইউজ করলাম। তাহলে এখন আমাদের এখানে পিই অফিস নেম সিলেক্ট করতে হবে। এখন এখানে যেহেতু আমরা অর্গানাইজেশন নেমে বাংলাদেশ ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড সিলেক্ট করছি, আর পিই অফিস নেম বলতে বাংলাদেশে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ডের যতগুলা অফিস আছে বা নির্বাহী প্রকৌশলী দপ্তর আছে সবগুলা এখানে শো করবে। তো আমি এখান থেকে আসলে যে কোনো একটা সিলেক্ট করব। যে সাপোজ ধরলাম যে আমার এটা ট্রেনিং ল্যাব, এখান থেকে আমরা দিলাম, কারণ ট্রেনিং ল্যাবে আমাদের কম্পিউটারটা সাপ্লাই যাবে। এরপরে প্রকিউরমেন্ট নেচার, আমরা তো এটা আগেই ওয়ার্ক সিলেক্ট করে রাখছি। ওয়ার্ক ক্যাটাগরি ড্রপ ডাউন মেনু থেকে আমরা দেখতে পাবো যে কনস্ট্রাকশন অফ ওয়ার্কস। নেম অফ কন্ট্রাক্টেও আমরা প্যাকেজ নেমই লিখবো। তাইলে সাপ্লাই অফ 5 নোস কম্পিউটারস, এটা ভিন্ন হতে পারে বা একই হতে পারে, তো যেটা আপনাদের অ্যাকচুয়াল আছে সেটাই আপনারা এখানে লিখবেন। কন্ট্রাক্ট ভ্যালু, তাহলে কন্ট্রাক্ট ভ্যালুর জায়গাতে আমরা লিখবো হচ্ছে 4,50,000। কন্ট্রাক্ট ভ্যালু দিলাম হচ্ছে 4,50,000। আর কন্ট্রাক্ট সাইনিং ডেট, আমাদের এই কন্ট্রাক্ট সাইনিং হবে অবশ্যই নোয়া দেওয়ার পরে। তার মানে আমরা এটা দিলাম হচ্ছে 2021 সালের মে মাসের 10 তারিখ আমাদের কন্ট্রাক্ট সাইন হয়েছে। ইন্টেন্ডেড কমপ্লিশন ডেট আমাদের হবে হচ্ছে 2021 সালের জুনের 30 তারিখ। আর কন্ট্রাক্ট ইন ডেট, কত তারিখে কন্ট্রাক্ট আমাদের শেষ হয়েছে, এটা হচ্ছে আমাদের আর কি লক্ষ্য যে 30 জুনের মধ্যে 5টা কম্পিউটার সাপ্লাই এর কাজ শেষ করতে হবে। আসলে আমাদের শেষ হয়েছে কত,
অবশ্যই তার আগে হবে। তো সেই ক্ষেত্রে আমরা দিলাম হচ্ছে 2021 সালের 27 জুন। 30 জুনে আমাদের শেষ হওয়ার ইন্টেনশন ছিল বা ইচ্ছা বা লক্ষ্য ছিল, আমরা এটাকে 27 জুনের মধ্যেই কমপ্লিট করে ফেলেছি। এরপর দেখেন কন্ট্রাক্ট পিরিয়ড এক্সটেন্ডেড আপ টু, যদি আমাদের এই কোনো কারণে এই কন্ট্রাক্টটা এক্সটেন্ড করা হয়, টাইম এক্সটেনশন করা হয়, তার ডেটটা আমরা এখানে লিখব। তো আমাদের এটা কোনো টাইম এক্সটেনশন নাই, আমরা দিব না। এরপরে আজ হচ্ছে ব্যাংক নেম। ব্যাংক নেম মানে ইসিবির ক্ষেত্রে আপনারা দেখছেন নো অ্যাকসেপ্ট করার সময় একটা ব্যাংক ডিটেইলস দিতে হয়। নো অ্যাকসেপ্ট করার যথাযথভাবে শিখতে আমার এই ভিডিওটি দেখতে পারেন। তো এখানে আমরা একটা ব্যাংক নেম দিব যে ব্যাংকের মাধ্যমে তার লেনদেনটা হবে। আমরা দিলাম হচ্ছে রূপালী ব্যাংক। এখন এই ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের কি, যেহেতু আমাদের এখানে অ্যাকচুয়াল কোনো নাম্বার নাই, এজন্য আমরা একটা সংখ্যা দিয়ে রাখলাম। আপনারা আপনাদের অ্যাকচুয়াল অ্যাকাউন্টটাই ইউজ করবেন। ব্রাঞ্চ নেম, ব্রাঞ্চ নেমের জায়গায় আমি দিলাম হচ্ছে মোহাম্মদপুর। রূপালী ব্যাংক মোহাম্মদপুর ব্রাঞ্চ। অ্যাড্রেস, অ্যাড্রেস দিব হচ্ছে ধরেন 21C বাই ঢাকা। এটা আমি যে কোনো একটা অ্যাড্রেস দিয়ে দিলাম, আপনারা অ্যাকচুয়াল অ্যাড্রেসটাই ইউজ করবেন। এরপরে হচ্ছে জেভিসিএ এখন আমার আছে কি নেই। এখানে ড্রপ ডাউন মেনু থেকে আমি দুইটা অংশ দেখতে পাবো, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ইয়েস। এখন আমি যদি নো রাখি তাহলে আমার কিন্তু আর কোনো কাজ করতে হয় না, আমার কাজ শেষ। কিন্তু আমি যদি এখানে ইউজ করি তাহলে দেখেন আমার এই জেভিসিএ নেমটা কিন্তু আরেকটা ট্যাব ওপেন হয়ে যাচ্ছে, যেখানে আমার এই জেভিসিএ নেমটা ইনপুট দিতে হবে। তো এই ক্ষেত্রে আমাদের আজকের অংশে আমরা জেভিসিএ ছাড়া শিখবো, এজন্য আমরা এখানে জেভিসিএ নো দিলাম। জেভিসিএ দ্বারা কিভাবে করা হয় সেটা দেখতে আমাদের পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকুন, ডিটেইল শিখতে পারবেন আশা করি। তো আমাদের এই কন্ট্যাক্ট ইনফরমেশনের যাবতীয় অংশ পূরণ করা সম্পূর্ণ হয়েছে। এখন আমরা দিব হচ্ছে সেভ কন্ট্যাক্ট ইনফরমেশন। এখন আমাদের এটা শিওর হওয়ার জন্য বলতেছে ইয়েস, আমরা হচ্ছে শিওর। আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন অ্যাডেড সাকসেসফুলি। তো আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন নিয়ে আর কোনো এখানে কাজ নাই। এখন আমরা স্ক্রল ডাউন করে নিচে আসলে দেখবো যে আমাদের এই যে RFQ কম্পিউটার্স 1/2000 এই প্যাকেজের আমরা কাজটি কিছুক্ষণ আগেই করলাম, যেখানে আমরা কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা সংযুক্ত করেছি। এখানে আমাদের নেম অফ কন্ট্রাক্ট দেখা যাবে, তারপর হচ্ছে অর্গানাইজেশন নেম, যাবতীয় কিছু। টাকা হচ্ছে 4,50,000, আমাদের কাজ শুরু শেষের তারিখ দেখা যাবে। এখন এই জায়গাতে অ্যাকশন বাটনে আপনারা এখানে তিনটা অংশ দেখতে পাচ্ছেন, অ্যাড, পেমেন্ট ডিটেইলস, এডিট এবং ভিউ। তাহলে আমরা এখন এখান থেকে হচ্ছে পেমেন্ট ডিটেইলসে ক্লিক করব। এখন আমরা এর পেমেন্টের বর্ণনাটা দিব। দেখেন প্রথম অংশটা কিন্তু আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন এখানে অটোমেটিক আছে, আর এই অংশটা হচ্ছে আমাদের পেমেন্ট ডিটেইলস। এটা এখন আমাদের এখানে সংযুক্ত করতে হবে। আচ্ছা, পেমেন্ট রেফারেন্স নাম্বার, অর্থাৎ যেটা যখন আপনারা যে পেমেন্টটা দেওয়া হয় তখন একটা স্মারক নাম্বার থাকে, এটাই আসলে পেমেন্ট রেফারেন্স নাম্বার। তাইলে আমরা এটা দিব হচ্ছে P3/241। এখন আমরা এখানে ডেট দিব, এটা যে যে অফিসের স্মারক নাম্বার সেই ডেটে হচ্ছে আপনারা ইউজ করবেন। সেটা আমি দিলাম হচ্ছে 30/06/2022। 2022-এ 30 জুনে আমি এই পেমেন্টটা পেয়েছি। পেমেন্ট ডেট দেখেন এখানে কিন্তু অটোমেটিক আছে 30 জুন 2022। কন্ট্যাক্ট স্টার্ট ডেট, কন্ট্যাক্ট কমপ্লিশন ডেট, পি নেম, আমাদের এই সকল কিছু দেওয়া আছে। ল্যাব টেস্ট ফি, এখন আমরা যেহেতু এখানে দিচ্ছি আমাদের কোনো ল্যাব টেস্ট ফি নাই, আমাদের ওয়ার্কস হলে আমরা যদি ফি থাকতো দিতাম। কস্ট অফ ম্যাটেরিয়ালস অর সেলভেজ, যদি কোনো সেলভেজ থেকে থাকে তাহলে কি করা লাগবে। যেমন সেলভেজ বলতে আমি কম্পিউটার সাপ্লাই দিব, কিন্তু আমার একটা কিবোর্ড আছে, তো কিবোর্ডটা আমি এর সঙ্গে সংযুক্ত করে দিব। তো সেই ক্ষেত্রে কিবোর্ডের টাকাটা আমাকে দিতে হবে না। এই কিবোর্ডের টাকা যে আমি দিচ্ছি না, এটাই আসলে হচ্ছে সেলভেজ ভ্যালু। তাহলে এই সেলভেজ ভ্যালু আমরা এখান থেকে দিয়ে দিলে ও অটোমেটিক মাইনাস করে দিবে। আর আদার ডিডাকশন এনবিডি,
এছাড়াও যদি আরো আমাদের যদি অন্যান্য খরচপত্র থেকে থাকে যেগুলো আমরা মূল পেমেন্ট থেকে কেটে নিব, সেটা আমরা এখানে দিব। এগুলা না আসলে পেমেন্ট ডিটেলসে বিস্তারিতভাবে লেখা থাকে। নেট অ্যামাউন্ট ইন বিডিটি, তার মানে টাকায় আমাদের নেট অ্যামাউন্ট কত? নেট অ্যামাউন্ট হচ্ছে 4,50,000। ভ্যাট অ্যামাউন্ট কত? আমরা জানি যে ভ্যাট অ্যামাউন্ট সব সময় হয় হচ্ছে 15%। তো 4,50,000-এর 15% হচ্ছে 67,500 টাকা। 67,500 টাকা, এটা হচ্ছে আমাদের ভ্যাট। এআইটি মানে হচ্ছে ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স এর একটা সিলিং আছে, সে সিলিং অর্থাৎ হচ্ছে এত টাকা আমার ইনকাম হলে এত পার্সেন্ট, এত টাকা ইনকাম হলে এত পার্সেন্ট। তো আমরা সচরাচর ধরে নিলাম যে 2%। তো 2%-এর ক্ষেত্রে আমরা এখানে দিব হচ্ছে 9,000 টাকা। যে ইনকাম ট্যাক্স বাবদ 2% ধরলে 4,50,000-এ আমাদের 9,000 টাকা কেটে নিবে। রিটেনশন মানি ওটা আসলে 5% করে কাটে। তো যেহেতু আমাদের এখানে আমরা আরএফকিউ করছি, এককালীন বিল পাবো, আমরা রিটেনশন মানি দিব না। কিন্তু যদি কোনো র্যাক থেকে আপনাদের রিটেনশন মানি কেটে থাকে তাহলে অবশ্যই এখানে উল্লেখ করবেন, কারণ সে এখান থেকে বাদ দিয়ে দিবে। অ্যামাউন্ট অফ বোনাস ফর আর্লি কমপ্লিশন, আমাদের কাজটা আগে শেষ করার জন্য, কাজটা শেষ করার কথা ছিল হচ্ছে 30 জুন, কিন্তু আমরা কাজটা শেষ করেছি হচ্ছে 27 জুন। এজন্য আমাদের কোনো বোনাস আছে কিনা? বাংলাদেশে এই সিস্টেম নেই, এজন্য এটা 0। অ্যামাউন্ট অফ লিকুইডেটেড ড্যামেজ, আপনারা জানেন যে প্রতিদিন লিকুইডেটেড ড্যামেজের ক্ষেত্রে 0.05% করে টাকা কাটা হয়। তো সর্বোচ্চ এটা 10%-এর অতিরিক্ত যায় না। তো আমরা ধরলাম যে লিকুইডিটি ড্যামেজ কাটা নাই। হায়ার চার্জ অফ ইকুইপমেন্ট, আমরা এখানে কোনো ইকুইপমেন্ট নিই নাই, এজন্য আমরা এটা এখানে দিব না, 0 দিব। তাহলে রিজন অফ ডিডাকশন, আমাদের যে এই কাটা যদি হতো তাহলে আমরা কারণটা লিখতাম, যেহেতু আমাদের কোনো টাকা কাটা হয় নাই এক্সট্রা, আমরা কোনো কারণ দিব না। রিমার্কস, এখানে একটা অবশ্যই রিমার্কস লিখতে হবে, আমরা রিমার্কসে লিখলাম যে ওকে। এরপরে এখানে একটা আছে ইজ ফাইনাল, এটা কি ফাইনাল বিল? তাহলে এখন দেখেন আমার মূল পেমেন্ট ছিল হচ্ছে 4,50,000, আমি কিন্তু পেমেন্টটা পাচ্ছিও হচ্ছে 4,50,000, তার মানে আমার কিন্তু এটাই ফাইনাল বিল। আর যদি আমি 1 লাখ টাকা পেতাম, 2 লাখ পেতাম, তাহলে আমার আরো বিল থাকতো, সেটা হচ্ছে আর এ বিল বলতো, বা রানিং বিল, আর এ বিল বলে। তো এই জন্য আমরা এখানে দিব হচ্ছে হ্যাঁ, এটা হচ্ছে ফাইনাল বিল। ফাইনাল বিল দিলে আসলে আমাদের যেহেতু এটা ফাইনালাইজ হয়ে যাবে, আমাদের আর কোনো এটা চেঞ্জ করার অপশন নাই, আমরা দিয়ে দিলাম হচ্ছে ইয়েস। আর যদি আপনারা ফাইনাল বিল না দেন তাহলে এই অংশটুকুর ক্ষেত্রে আপনাদের আসবে না, তাইলে আমাদের বিল এটা আমরা ফাইনালাইজ করে দিলাম। এরপরে ডু ইউ ওয়ান্ট টু আপলোড ডকুমেন্টস? ইয়েস, এই অংশটুকু আপনারা কখনো ভুল কোনোভাবেই করবেন না, সবসময় এই পেমেন্ট সার্টিফিকেটটা এই জায়গাতে আপলোড করে দিবেন, কারণ এই পেমেন্ট সার্টিফিকেট দেখেই আসলে পিই এটা ভেরিফাই করে আপনাদের দিবে। তাহলে আমাদের এই অংশের যাবতীয় কিছু পূরণ করা হয়ে গেছে। এখন আমরা এখানে দিব হচ্ছে সেভ পেমেন্ট ডিটেইলস। আচ্ছা, আমার আসলে এখন এখানে ভ্যাট এবং এআইটি মিলে 4 লাখ টাকার বেশি হয়ে গেছে, এজন্য এই টাকার অ্যামাউন্টটা আমার কমাইতে হবে। তাহলে 67 আর 9 70, তাহলে আমি এখানে দিলাম হচ্ছে 39, আমি কিছুটা এটা কমাই দিলাম, তাও হচ্ছে না, তাহলে এটা দিলাম হচ্ছে 36, 3,60,000। ডু ইউ রিয়েলি ওয়ান্ট টু সেভ পেমেন্ট ইনফরমেশন? শিওর, ফাইনাল। এখন দেখেন আমরা যেহেতু আমাদের পেমেন্ট ইনফরমেশনটা আপলোড করব, এজন্য আমাদের এখানে একটা ডায়ালগ বক্স আসছে, আমরা ফাইল চুজ করার জন্য আমরা ডেস্কটপ থেকে নিব, বা হচ্ছে আমাদের যেখানে এই পেমেন্ট ট্যাবটা থাকবে আমরা সেখান থেকে এটা নিয়ে নিব। এটা হচ্ছে আমাদের পেমেন্ট সার্টিফিকেট। তাহলে আমরা এখন এখানে লিখব পেমেন্ট সার্টিফিকেট, আপলোড, ফাইল আপলোডেড সাকসেসফুলি। এবং এখান থেকে আমাদের দেখতে পাচ্ছেন যে আমার ফাইল নেম এটা ছিল, এবং ফাইল ডেসক্রিপশনে আমি লিখলাম হচ্ছে পেমেন্ট সার্টিফিকেট। এবং এখান থেকে আমরা
ডাউনলোড করে দেখতে পারবো যে এটা আমাদের ঠিক আছে কিনা, এবং ক্রস দিয়ে কেটে দিব যদি ভুল হয়। তাহলে আমরা ধরে নিলাম যে এটা আমাদের ঠিক আছে। আমরা এখন গো ব্যাক করব। তাহলে এখানে দেখেন যে আমাদের এখন আসছে হচ্ছে সাপ্লায়ার 5 নোজ কম্পিউটার কন্ট্রাক্টের ক্ষেত্রে পেমেন্ট ডিটেইল, এডিট, সেন্ড টু পিই, আপলোড ডাউনলোড ফাইলস, এরকম কিছু আছে। তো পেমেন্ট ডিটেইলস আমরা অটোমেটিক অ্যাড করছি। এডিটের আমাদের কোনো প্রয়োজন নাই। সেন্ড টু পিই এবং আপলোড বা ডাউনলোড ফাইলস, এখানে ক্লিক করলে আমাদের যে ডকুমেন্টটা আপলোড করলাম সেটাই আমরা দেখতে পাবো বা ডাউনলোড করতে পারবো। তো আমরা আর কিছু করবো না, এখন আমরা এটা কি করব, এটা হচ্ছে সেন্ড টু পিই করবো। এই জন্য সেন্ড টু পিই তে ক্লিক করলাম। এখন এখানে আমাকে একটা অ্যালার্ট দিবে যে একবার যদি আমি পি এর কাছে সেন্ড করে দিই তাহলে এটা এডিট করার কোনো অপশন থাকে না। এজন্য এটা বারবার শিওর হয়ে নিতে হয়। তো আমরা এটা শিওর যে আমরা আর এটা এডিট করব না, এজন্য ওকে। পেমেন্ট সার্টিফিকেট সাকসেসফুলি সেন্ড টু পি। তাহলে আমাদের এখানে কাজ কমপ্লিট। এখন এই জায়গা থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দেখেন অ্যাপ্রুভাল স্ট্যাটাস হচ্ছে অলরেডি সেন্ট, তার মানে এটা আমাদের সেন্ট হয়ে গেছে, পি এখনো অ্যাপ্রুভ করেনি। তো পেমেন্ট সার্টিফিকেট, ম্যানুয়াল কাজের জন্য পেমেন্ট সার্টিফিকেট কিভাবে ভেরিফিকেশন করতে হয় আশা করি আপনারা ডিটেইলস বুঝতে পেরেছেন। যদি কোনো কোশ্চেন বা কনফিউশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সাবটেল আর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ।